খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না, কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরো কতদিন এভাবে থাকতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম। রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শুয়ে নেই। সকাল খুব একটা বেশি হয়নি, হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড়লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলে মনে হয় খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরির খোঁজে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। আর তাছাড়া গ্র্যাজুয়েটও কমপ্লিট করিনি, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজের চাপে বাড়ির কথা ভুলে গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন অধীর অপেক্ষা করতেছে সে কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কিরে বাবা, সেই কালকে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপ ছিল আম্মু, নতুন নতুন আসছি তো তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছিস বাবা? আম্মু, এই মাত্রই করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো, আর আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করত। এভাবে আরো 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট পুড়ে খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন বুঝে যাচ্ছিল। তারপরে আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছে? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম। ও ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কিসের মানুষ। আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সবাই কি তাই বোঝে আঙ্কেল? আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি বলবো, আমার কোনো থাকার জায়গা নেই। বলেই দেখি ওনাকে, দেখে তো বড়লোকই মনে হচ্ছে, যদি কোনো উপকার করতে পারে এসব ভাবতেছিলাম। হঠাৎ আঙ্কেল আবার বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন? আর কি ভাবছো এত? আসলে আঙ্কেল, আমার থাকার কোনো জায়গা নাই। আজ 7 দিন হলো ঢাকায় আসছি চাকরির খোঁজে, কিন্তু অনেক খুঁজেও কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স সেকেন্ড ইয়ার। পারিবারিক সমস্যার কারণে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারিনি। ও আচ্ছা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, তুমি আগে সুস্থ হয়ে নাও। আঙ্কেলের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলছেন? আমার একটা নিজেরই কোম্পানি আছে, ওখানে তোমাকে জব দিব আর তোমার থাকার ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনি সত্যি মহান। আপনাদের মতো মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে। আরে বাবা, এত বেশি বলো না, যতটা বলছো ততটাও ভালো না আমি। আপনি সত্যি ভালো। কেউ ভালো না হলে একজন অচেনা মানুষের জন্য এত কিছু করে না। আচ্ছা বাদ দাও, তুমি কি প্রাইভেট পড়াতে পারো? পারি একটু একটু, কিন্তু কেন আঙ্কেল? আমার একটা ছোট্ট মেয়ে আছে, এবার 9-এ পড়ছে, ওকে তোমাকে পড়াতে হবে, পারবে তো পড়াতে? কেন পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি আপনার এই সামান্য আবদারটুকু রাখতে পারবো না? তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা চলো, আমার বাড়িতে আজ থেকে আমার বাড়িতেই থাকবে। আসলে বাবা আমার কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডা থাকে, আর পড়া প্রায় শেষের দিকেই। ও ভালো তো। তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম। বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম।
এত বড় বাড়ি মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে যেন ডাকতে লাগলো।